সবাই সালমানকে নিয়ে চিন্তা করলো, আমি সালমানকে নিয়ে কখনো চিন্তা করিনি। অন্য কারো ছবি চলেছে কি চলেনি সেটা বড় কথা না, বাট আমার ছবি চলেছে, এটা কিন্তু আপনাকে লিখতে হবে। সালমান মারা যাওয়ার পর আল্লাহ তাকে ভেস্ত নসিব করুক, কেউ ছবি রিলিজ করে না। 1.5 মাস 2 মাস পর যারা ছবি রিলিজ করতে গেছে সব ছবি মুখ থুবড়ে পড়ছে। না বস, ইন্ডাস্ট্রিতে সবাইরে শোয়াইতে পারছি, খালি একমাত্র আপনারা শোয়াইতে পারলাম না বস। মাই চ্যানেল বন্ধুরা, চলে এসেছে নতুন আরেকটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আজকে আসলে যে ভিডিওটি রিয়াকশন করতেছে সেটি হচ্ছে আমাদের সবার প্রিয় নায়ক, স্বপ্নের নায়ক সালমান শাহকে নিয়ে একটি ইন্টারভিউ কথা বলেছেন আমাদের আরেকজন সুপারস্টার নায়ক রুবেল। তো চলুন আমরা রুবেল ভাইয়ের সেই ইন্টারভিউটি দেখে নিই এবং সেখান থেকে আসলে সালমান শাহ সম্পর্কে আরও অনেক অজানা অনেক কিছু আমরা জানার চেষ্টা করব। ওকে, তো আর কথা না বলে চলুন আমরা ভিডিওটি দেখা শুরু করি। আর অবশ্যই আমি ভিডিওটি দেখতেছি হাসান সাইদুল ভাইয়ের চিঠি নামক ইউটিউব চ্যানেল থেকে। তো আর কথা না বলে চলুন আমরা দেখা শুরু করে দিই। মারা যাওয়ার পর অন্য কারো ছবি চলেছে কি চলেনি সেটা বড় কথা না, বাট আমার ছবি চলেছে, এটা কিন্তু আপনাকে লিখতে হবে। ই ওয়াজ ভেরি নাইস টু মি। ওর সাথে আমার খুব চমৎকার একটি সম্পর্ক ছিল। ও আমার অত্যন্ত মানত এবং আমি তাকে অত্যন্ত ভালোবাসতাম, আদর করতাম। বিকজ সালমান একেধারে আমার ছোটো ভাইয়ের মতো ছিল, আর একদিকে আমার ভাইগনার ফ্রেন্ড ছিল। আমার একমাত্র ভাইগনা যে রানা, ওর খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। সেই জন্য আসলে সালমানের সাথে আমার ওই ধরনের আমি কখনো ওইভাবে দেখিনি। আমি তাকে মানে কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক যে ও আমার রাইভেল অর্জনের আমি কোনো এটা চিন্তা করিনি। বিকজ আমার ওই চিন্তা করার অবকাশই ছিল না। বিকজ সালমান সালমানের মতো কাজ করে গেছে, আমি আমার মতো কাজ করে গেছি। কেউ যদি বলে আমি তখন সাথে সাথে আমি ডিফার করবো যে নো, আই এম অনলি দ্য পার্সন। যে সবাই সালমানকে নিয়ে চিন্তা করলো, আমি সালমানকে নিয়ে কখনো চিন্তা করিনি। বিকজ আমার এখন ছোট্ট একটু কথা বলতে হয়, আমার এখনও মনে পড়ে সালমানের সাথে আমি প্রচণ্ড তাকে ভালোবাসতাম, প্রচণ্ড আদর করতাম, ও আমাকে প্রচণ্ড রেসপেক্ট করতো। আমার এখনও মনে পড়ে রবিবার অথবা সোমবার দিন আমি শিল্পী সমিতির সামনে দাঁড়িয়েছিলাম একটা ছবির মেকআপ নিয়ে। আমি যেহেতু সকালবেলা ওই দিন ও সকালবেলা এসে আমাকে গাড়ি থেকে দেখলো, গাড়ি থেকে দৌড়ে আসলো, এসেই ও সালাম করলো আমাকে। কিরে তুই সালাম করতে কী ব্যাপার কি? না বস, ইন্ডাস্ট্রিতে সবাইরে শোয়াইতে পারছি, খালি একমাত্র আপনারা শোয়াইতে পারলাম না বস। আমি মানে কী করতে চাস তুই বল, আগে বল। বস আমার একটা বলতো, আমার বস ভাইয়া এক এক সময় একটা বলতো আমাকে। বুঝলি ওই ছবিটা ছিল আমাদের সতর্ক শয়তান। হ্যাঁ, ওখানে একটা কিক মারা ছিল। আমার খালি সাধারণ ছিল যে বস এই কিকটা আপনি কী করে মারছেন, এটা কী করে সম্ভব, একটা মানুষের পক্ষে এইভাবে কিক মারা সম্ভব? তো বস আবার এরম করতেছে বস সবাইরে শোয়াইতে পারছি, খালি একমাত্র আপনারা শোয়াইতে পারলাম না বস। ও তুই আমার প্রতি আমারও শোয়ানোর তোর ইচ্ছা আছে, আর আমার জ্বর আছে? না না বস, আপনি তো আমার লাগবে না। ভেরি ক্লোজ। ওর সাথে আমার শোয়ানো মানে হচ্ছে যদি সালমানের এই কথাটি আসলে মানে খুবই মজার একটি কথা এবং ইন্টারেস্টিং একটি কথা। কারণ সালমান শাহ বলেছেন যে আসলে সবাইকে সইতে পেরেছেন, কিন্তু রুবেল ভাইকে মানে সইতে পারেননি। মানে তো আসলে চলুন রুবেল থেকে শুনি আসলে বিষয়টি কি। যখন রিলিজ হতো অন্য কোনো ছবি, অন্য কোনো হিরোর ছবি চলতো না তো সে সময়। আচ্ছা, তো আসলে যেটি আসলে এই কথা কথা হচ্ছে গিয়ে মানে সালমান শাহ ছবি যেদিন মুক্তি পেত সেদিন আসলে একসাথে মনে করেন যে 1 থেকে 2টি ছবি অথবা 3টি ছবি মুক্তি পেত। বিশেষ করে সপ্তাহে 2টি ছবি, বিশেষ করে 2টি ছবি আসলে মুক্তি পেত। তো সালমান শাহ ছবি যখন মুক্তি পেত তখন আসলে সেই সাথে অন্য কোনো ছবি মুক্তি পেলে সেটি আসলে চলতো না। তো এটাই মানে, কিন্তু সম্ভবত রুবেল ভাই এবং মানে সালমান শাহ একই সাথে একই দিনে ছবি মুক্তি পেয়েছে, কিন্তু দুটি চলেছে এবং ছবিটির নাম তিনি বলেছেন যে সতর্ক শয়তান। তো এটা পরিপ্রেক্ষিতে আসলে সালমান শাহ বলেছিলেন যে সবাইকে সইতে পেরেছি কিন্তু মানে আপনাকে সইতে পারিনি, মানে ফ্লপ করা কি মানে এটাই। এটা কি আসলে সত্য? রাইট, সালমানের ছবির কাছে কি ছবি আসতে যেত না, বাট আমি প্রাউডলি বলতে পারি আই নেভার কেয়ার। একটি কথা আসলে খুবই সত্য, আর সেটি হচ্ছে 90 দশকে কিন্তু নায়ক রুবেলের খুব শক্ত একটি কিন্তু ফ্যান বেস ছিল এবং মানে কি বলবো, এই সময়টাতে আসলে ওনার মানে ক্যারিয়ার একদম আকাশচুম্বী ছিল এবং মানে ওনার তখন আসলে জয় জয়কার, মানে ওনার প্রতিটি ছবি আসলে খুব ভালো ব্যবসা করতো।
জানি আমার ছবি চলবো ইনশাল্লাহ। তার ছোট্ট আরেকটি প্রমাণ দিতে হবে। সালমান মারা যাওয়ার পর আল্লাহ তাকে ভেস্ত নসিব করুক, কেউ ছবি রিলিজ করে না। 1.5 মাস 2 মাস পর যারা ছবি রিলিজ করতে গেছে সব ছবি মুখ থুবড়ে পড়ছে। সব ছবি আপনি খবর নিয়ে দেখবেন, সালমান ছবি মারা যাওয়ার পরে কারো কোনো ছবি চলে না। সেই সময় আমি গাজী জাহাঙ্গীরের ছবি করেছিলাম পলাতক আসামি। আমার গাজী জাহাঙ্গীর বলল যে ভাই কিছু তো খারাপ, 2.5 মাস 3 মাস হইতে কারো ছবি, যার আমি নাম বলবো না, সবার ছবি চলতে, সব ছবি ফ্লপ। আমি বললাম যে তুমি ছবি রিলিজ করো। রুল ভাই আপনি কী করেন এটা? আমি ছবি রিলিজ করো, এই ছবি ইনশাল্লাহ চলবে। ভাই আপনি দেখে নেন, আমি সেটা ছবিটা চলবে, তুমি রিলিজ করো। এবং 3 মাসের মধ্যে পলাতক আসামি রিলিজ করলো। অ্যান্ড দ্যাট মুভি ওয়াজ দ্য সুপার ডুপার বাম্পার হিট মুভি। এবং এইটারই পরিপ্রেক্ষিতে মরহুম আরেকজন ছায়াছন্দের আওলাদ ভাই ছিলেন। আওলাদ ভাই একটা তারপরের সপ্তাহে, যেই সপ্তাহে ছবি রিলিজ হয়েছে সেই সপ্তাহে একটা নিউজ করেছিলেন যে সালমান মারা যাওয়ার পর কারো ছবি চলে না। তখন কিন্তু অলরেডি আমার ছবি সুপার ডুপার হিট। আমি আওলাদ ভাই যা ধরছিলাম যে আওলাদ ভাই আপনার সাথে একটা কথা ছিল, সবাই অনেকেই বসা ছিল পিকনিকে। আমি বললাম যে আপনি একটি নিউজ করেছেন, নিউজটা আপনি শুধরে দেবেন। কি রুল ভাই কী করছে, কী আপনি নিয়েছেন যে কোনো হিরোর ছবি চলে না সালমান মারা যাওয়ার পর। কিন্তু আমি যতটুকু জানি এই সপ্তাহে জাস্ট গত উইকে কিন্তু আমার একটি ছবি রিলিজ হয়েছে। আপনি বলেন এখানে যতজন আছে সবাইকে জিজ্ঞেস করেন তো, ভাইয়া পলাতক আসামি এটাকে এই ছবি কে, আরে রুমাল সুপার ডুপার হিট ছবি। আপনি শুনতেছেন ছবি সুপার ডুপার হিট কিনা? যদি সুপার ডুপার হিট ছবি থাকে অবশ্যই আপনাকে এটা সূত্রে দেবেন। তো আমি বলবো যে সব উপরালার খেলা। স্টাইলে আপনার তো মার কারাতের একটা নৈপুণ্যতা দেখিয়েছেন, এমনি স্টাইলের ক্ষেত্রে সালমানকে নিয়ে অনেক অনেক কথা বলে, আপনার ওপিনিয়নটা কি? এটা বলতে না মানে কানাঘুষ হবে, মানে কানাঘুষ হবে অনেক, আমার পিছনে অনেক উল্টাপাল্টা কথা যে স্টাইল অ্যাবাউট। আমি শিবের প্রশ্ন করি সালমান 2-1টা স্টাইল সে এমন কী স্টাইল সে ইনক্লুড করেছে আমাকে জানতে হবে আগে, দেন আই উইল কম্পেয়ার যে আমি কী কী ইনক্লুড করেছি। আমি মারামারি ছবি করতাম পেলাম, আমার যেগুলো কমপ্লিট হয়নি, আমি উইক পড়তাম, এটা সত্যি কথা। নর্মাল নেচার চুলে আমি ছবি করেছি। আমার যে চুল কাটা যে ধরনটা আজকালকার যুগে ছেঁড়া যে চুলটা এখন কাটে, আমি শত্রু ভয়ঙ্কর ছবিতে সেটা করেছিলাম আমি। আপনি শত্রু ভয়ঙ্কর ছবিটি দেখেন এবং বাসা মানে আমার ক্যামেরার মধ্যে একটা ছবি আছে, আমি দেখে দেবো। ওই সময় আমি ওইভাবে চুল কাটতাম, আমি ওই ফ্যাশন গলা। উনি আসলে মানে তার হেয়ার স্টাইলের কথা বলতেছেন। তো শত্রু ভয়ঙ্কর এরকম একটি ছবিতে তিনি বলতেছেন যে তিনি আসলে যেভাবে চুল কাটতেন, সেটা সেই সময় তিনি আসলে যেভাবে চুল কাটতেন সেই স্টাইলটা আসলে মানে এখন ছেলেপেলে যারা আছে তারা এই স্টাইলের চুলটা কাটে। তো আসলে শত্রু ভয়ঙ্কর ছবিটি হয়তো দেখেছি অথবা দেখি নাই, তবে পলাতক আসামি এবং শত্রু ভয়ঙ্কর এই দুইটি ছবি আসলে আমি দেখবো এবং এগুলো আসলে দেখতে হবে এখন। গলায় 3-4টা চেইন পরা, গোল্ডের চেইন পরা, এটা আমি ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে আমি শুরু করেছি। আমি হাতে করি ওগুলো তো বাদ দিলাম, ম্যাচ করে। রুবেলের কথাগুলো শুনে আসলে যেটা আমি মনে করতেছি যে সালমান শাহ যে মানে ফ্যাশন যেগুলো আছে সেগুলো আসলে তিনি সেভাবে মানে হয়তো মেনে নিতে পারতেছেন না বা স্বীকার করতেছেন না, বা আসলে কেন এরকমভাবে আসলে তিনি কথা বলতেছেন সেটি আসলে বুঝে উঠতে পারতেছি না। তিনি বলতেছেন যে সালমান শাহ আসলে কোন ফ্যাশন বা কী ফ্যাশন মানে ইনক্লুড করেছে সেটা আগে ওনাকে জানতে হবে। তো এটা আসলে খুবই দুঃখজনক একটি কথা এবং হাস্যকরও এটা, কারণ রুবেল ভাই তিনি এই ইন্ডাস্ট্রির এবং সালমান শাহ ইন্ডাস্ট্রির। তো আসলে সালমান শাহ সম্পর্কে সারা বিশ্বে মানে যত বাংলা ভাষাভাষী মানুষ আছে প্লাস মনে করেন এই উপমহাদেশেরও অনেক মানুষ সালমান শাহ সম্পর্কে জানে। তো সেখানে আসলে তিনি এই কথাটি বলতেছেন, এটা আসলেই মানে একটু দুঃখজনক। পরে এগুলো সব বাদ দিলাম, 4 পাশা গলায় চেইন পরা, এটা আমি শুরু করেছি। আমি এই তো সময় কানে 2-3টা রিং করে ছবি করা টর্নেডো কামালে আমি শুরু করেছি। আমি এটা হয়তো আরো 2জন আগে করেছে, তো সেই ব্যাপারে কেন আসেনি? আমার যারা ভিউয়ার্স ওরা সারা জীবনেই আমার মারামারি নিয়ে ব্যস্ত থাকতো, আমি কোন ড্রেস পরেছি কোন রকম করেছি এটা দেখার তাদের কোনো সমস্যা, তাদের এগুলো সময়ই ছিল না। এবং আমার এটাই ভালো লাগতো যে আমি কি ড্রেস পরেছি কী পরেছিলাম এটা নিয়ে তাদের দেখার সময় নেই। তাদের দেখার সময় হচ্ছে আমার হিরো ঠিক মতো অ্যাকশন দৃশ্য তাকে সে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারছে। এই কথাটা ঠিক আছে।
কারণ রুবেল ভাইয়ের যে মার কাট যে বিষয়গুলো ছিল তার ছবি যে চলতো তার ছবি মূলত তিনি সম্পূর্ণ মানে কি বলবো যে ইউনিক যে বিষয়টি আছে সেটি হচ্ছে তার সিনেমার যে ফাইট, এবং তিনি আমাদের টলিউডে ফাইটকে তিনি আসলে সম্পূর্ণ ভিন্নভাবে আসলে তিনি মানে নতুন মাত্রা তিনি দিয়েছেন টলিউডের ফাইটকে। আর সেই অনুযায়ী আসলে সেইভাবেই আসলে ওনার যে ফ্যান বেস বলেন, ভক্ত বলেন, বা ওনার ছবি চলার কারণ হচ্ছে গিয়ে কুংফু। তো মানে এই ফাইট এবং কুংফু এগুলোর কারণে আসলে তিনি কিন্তু আলাদা। তো সালমান শাহর কারণে কিন্তু তিনি সালমান শাহ আলাদা, কারণ সালমান শাহ এক ধরনের ছবিতে অভিনয় করতেন, এক ধরনের ছবি করতেন, রুবেল ভাই আরেক ধরনের ছবি করতেন। আচ্ছা, শেষ প্রশ্ন, শিল্পী সমিতি তো 1 বছর শেষ হয়ে গেল, 1 বছরের বেশি সময়। মন্তব্য নিষ্প্রয়োজন, এই ব্যাপারে কোনো কথা বলবো না না। না, কিন্তু আপনার সামনে যে নির্বাচন আসবে 24 সালে, প্রস্তুতি বা আপনাদের না, তার মধ্যে আরও যেহেতু আর বোম্বে ছবি চালাচ্ছে, সো শিল্পী সমিতির ওদিকে পাই দেবো না। চলচ্চিত্রে কখনো দরকার হলে আমি লাস্ট কথা শুধু একটু বলতে চাই, চলচ্চিত্র আমাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম, আমার বড় ভাই এবং আমার উস্তাদ জাহাঙ্গীর আলম, ওনাদের বদৌলতে আমি আজকে এখানে আসছি, এবং আজকের আমার যাবতীয় যা কিছু সেটা আমার বড় ভাই করে দিয়েছেন। আমি তাদের প্রতি সম্মান রেখে বলতে চাই, আজকে চলচ্চিত্র আমাকে সব কিছু দিয়েছে। চলচ্চিত্রের যে কোনো প্রয়োজনে আমাকে যখনই ডাকবে আমি সার্বক্ষণিকভাবে চলচ্চিত্রের পাশে আছি, এবং চলচ্চিত্রের ভালো কিছুর জন্য, দেশীয় চলচ্চিত্রের জন্য আমাকে যখনই যেইভাবে ডাকবে আমি তাদের সাথে সার্বক্ষণিকভাবে থাকব। এবং আমি চাই আমাদের দেশীয় চলচ্চিত্র আরও সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাক, এটি হচ্ছে সবার কাছে প্রত্যাশা। আর লাস্টে বলবো যে যারা ভিউয়ার্সরা আছেন, যারা এই ইন্টারভিউ দেখছেন, তাদের সকলকে আমি এটুকু বলতে চাই, আপনারা বাংলা ছবিকে ভালোবাসেন, বাংলা ছবি দেখবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে। মানে খুব স্পিডে কথা বলতেছেন, এটা অবশ্যই ভালো লেগেছে। রুবেল ভাই আসলে খুবই স্পিডে কথা বলতেছেন। তো যাই হোক, আসলে রুবেল ভাইয়ের ইন্টারভিউটি দেখে নিলাম এবং আপনারাও আশা করি দেখেছেন। যাই হোক, আসলে এই ইন্টারভিউ নিয়ে আর বেশি কথা আমার বলার ইচ্ছা নেই, কারণ ভিডিওতে আমি কিছু কথা মানে তাৎক্ষণিক যে রিঅ্যাকশন আছে সেটি আমি দেখেছি এবং সেটি বলেছি। তো ভিডিও শেষে আমি আর কথা বলতে চাচ্ছি না। তো ভিডিওটি এ পর্যন্ত, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।